সো হে গাইস, আই এম দ্য সোলো বং। আজকে তোমাদেরকে আমি বলবো আন্দুল রাজবাড়ির ইতিহাস। অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না। সো যারা জানো তারাও শোনো, আর যারা জানো না তারাও শোনো। সো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হিস্টোরিক্যাল প্লেস আর হিডেন প্লেসেস এক্সপ্লোর করার এটা আমার প্রথম পর্ব শুরু হলো এই আন্দুল রাজবাড়ি থেকেই। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক। ফাইনালি আমি আন্দুল রাজবাড়ি যাচ্ছি। কতটা কেমন ভাবে পারবো, কারণ ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট এক্সপ্লোর ব্লগ হিস্টোরিক্যাল প্লেসে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাওয়া যাক ওখানেই। ঘুরতে বেড়াতে বেশ ভালোই লাগে আমার। টাকার অভাবে বা সময়ের অভাবে হয়তো সেটা হয়ে ওঠে না। তো ভাবলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন অনেক জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা যায় বা ঘোরা বেড়ানো ভালোই জায়গা, সেগুলো ঘুরতে যাওয়া যায়। তো আজকে সেই জায়গাটা এক্সপ্লোর করবো, দেখা যাক কেমন লাগে সামনে থেকে। কারণ এতদিন ভিডিওতে দেখে এসেছি, আজকে সামনে থেকে দেখবো। আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার, দেখতে পাচ্ছি যেমন ওয়েদারটা ঝকমকে ওয়েদার আছে। আমি জাস্ট হেঁটে যাচ্ছি, কিন্তু কোন দিকে কাউকে বুঝতে পারছি না। টোটো কাকুরা বললো এদিকেই, ওখানে টোটো স্ট্যান্ড ছিল, বললো টোটো ধরে নিয়ে চলে যাও, 10 টাকা লাগবে। আমি 1 কিলোমিটারের মধ্যে আর কি টোটো ধরবো। তো যতটা এক্সপেক্ট করেছিলাম পুরোপুরি ডিফারেন্ট, কারণ এখানে রক্ষণাবেক্ষণ একদমই নেই। হেরিটেজ তকমা পেলেও এটা মানে খুবই বাজে অবস্থায় রয়েছে, মানে একদম জীর্ণ শীর্ণ অবস্থা। রোদ্দুর বলে ছাতা টাঙিয়েছে। তো যাই হোক, এবার হিস্ট্রিটা বলি। বিরাট মাঠের মাঝে 60 ফুট উঁচু প্রাসাদটা, এটাই হচ্ছে আন্দুল রাজবাড়ি। আর সামনেই রয়েছে ডোরিক স্থাপত্যের 50 ফুট উঁচু 10টা পিলার। সবাই হয়তো এই প্রাসাদটাকে আন্দুল রাজবাড়ি নামেই চেনে, কিন্তু এটার আসল নাম হচ্ছে আনন্দধাম। এমনটাও জানা যায় যে শ্রী চৈতন্যদেব এই জায়গাটা পরিদর্শন করেছিলেন, আর এই জায়গার নাম দিয়েছিলেন আনন্দধুলি বা পবিত্রধুলি। আন্দুল রাজবাড়ি হিস্ট্রি জানতে গেলে তোমাদেরকে পিছিয়ে যেতে হবে সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। অষ্টাদশ শতকের মধ্যভাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উকিল হিসেবে নিযুক্ত হন আন্দুলেরই এক যুবক। পরবর্তীকালে তার পোস্টিং হয় মুর্শিদাবাদে। এই গল্পের শুরু কিন্তু এক সাধারণ মানুষকে দিয়ে, যার নাম ছিল রামচরণ রায়, যার পূর্বপুরুষ ছিলেন ভুবনেশ্বর কর। মুসলিম শাসনকালে রায় উপাধি লাভ করে রায় এবং কর বংশের সূচনা করে। বুদ্ধি আর দক্ষতার জোরে রামচরণ রায় হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। পলাশির যুদ্ধে সিরাজের পতনের পরে সিরাজের কোষাগারের সমস্ত অর্থ আর বিপুল সম্পদ কোম্পানির আদেশে সরস্বতী নদী মারফত নিয়ে চলে আসে এই আন্দুলে। মৃত্যুর সময় তিনি রেখে যান প্রায় 72 লক্ষ টাকা। ওনার বংশের রাজা হওয়ার গল্প কিন্তু এখানেই শুরু হয়নি। এরপর 1766 সালে রামচরণের জ্যেষ্ঠ পুত্র রামলোচন রায় পেলেন রাজা উপাধি, আর সেখান থেকে শুরু হয় এই রাজবংশের ইতিহাস। 1830 খ্রিস্টাব্দে রামচরণ রায় বাহাদুর শুরু করেন এই প্রাসাদ বানানোর কাজ, আর কাজটি সম্পন্ন হয় 1834 খ্রিস্টাব্দে। বাড়ির ভিতরে রয়েছে প্রকাণ্ড রাজঘর, ঠাকুর দালান আর অন্দরমহল। তবে 1951 সালে জমিদার প্রথার বিলুপ্তির পর এই পরিবারের জমিদারি বিলুপ্ত হয়। তো এটাই ছিল হচ্ছে এই রাজবাড়ির ইতিহাস। তো অনেক রোদ, এবার বাড়ির দিকে যেতে হবে। তো যতটুকু জানতাম, যতটুকু রিসার্চ করেছিলাম সবটাই বললাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। ভাই জাস্ট সামনে থেকে জাস্ট অসাম লাগছে ভাই। এতক্ষণ এখানে অনেক ছেলেপুলেরা ভর্তি ছিল, তাই জন্য ভিডিওটা এত ক্লোজভাবে নিতে পারিনি। এখন ওরা চলে গেছে, পুরো ফাঁকা জায়গাটা। জাস্ট দারুণ লাগছে, হাতের কারুকার্য দেখো গাইস, মানে জাস্ট অসাম। সামনে থেকে তোমরা একবার হলেও এখানটা এসো, ভিজিট করো। এখানে হাওড়া থেকে খড়গপুরে যে কোনো ট্রেন ধরবে, আন্দুলে নামবে, বেশি না 15-20 মিনিটের হাঁটা পথ। আর তোমরা চাইলে টোটো করেও আসতে পারো, টোটোরও সার্ভিস আছে এখানে। আর এখানটা এসে তোমরা এই রাজবাড়ি দর্শন করতে পারো। খুব ভালো জায়গা, খুবই সুন্দর লাগছে, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। কিন্তু তোমরা পারলে রোববার দিন করে আসো, কারণ এখানে কলেজ সামনেই, সব ছেলেপুলেরা এসে ভিড়ভাট্টা করে। ফাঁকা ফাঁকা পাবে তোমরা রোববার দিন। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।